আসসালামু আলাইকুম, আমি আসিফ আল মেহবুব অথই বর্তমানে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টে। তো আজকে আমরা টিউটর প্রোভাইডার থেকে একটি ক্লাস 9-10 এসএসসির বাংলা সেকেন্ডের একটি গুরুত্বপূর্ণ বিষয় পড়ব, সেটি হলো সন্ধি। তো আমরা যদি প্রথমে বুঝতে চেষ্টা করি সন্ধি জিনিসটা কী, তো পাশাপাশি দুটি শব্দের মিলনকে প্রধানত সন্ধি বলা হয়। যেমন আমরা যদি একটা উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি। দেখুন, এখানে প্রধানত যে শব্দটা হিমালয়, এটা যদি আমরা ভাঙি তাহলে আমরা পাবো দুটি শব্দ, হিম প্লাস আলয়। তো এখন এই হিম প্লাস আলয় এই যে দুটি শব্দ আছে, এই দুটি উচ্চারণ করতে আমাদের যেরকম প্রবলেম হচ্ছে বা যে কীরকম শোনাচ্ছে, তো আমরা যদি এটা একসাথে উচ্চারণ করি তাহলে হিমালয় হয়ে যাচ্ছে। তো এই পাশাপাশি দুটি শব্দের উচ্চারণ এটা আরও শ্রুতিমধুর করার জন্য, আরও সহজ করার জন্য যে প্রক্রিয়াটা আছে সেটাকেই আমরা প্রধানত সন্ধি বলে থাকি। তো এখন এই বর্তমান বাংলা যে সেকেন্ড পেপার যে বইটি আছে, এখানে সন্ধি প্রধানত 3 প্রকার: একটি স্বরসন্ধি, একটি ব্যঞ্জন সন্ধি এবং একটি বিসর্গ সন্ধি। তো আজকে আমরা এই ছোট্ট সময়ে স্বরসন্ধির যে নিয়মগুলো এবং এটির যে প্রয়োগ সেটি আমরা শেখার চেষ্টা করব। তো আমরা এতক্ষণে চিনলাম যে সন্ধি কী এবং সন্ধি কত প্রকার ও কী কী। তো এখন এই স্বরসন্ধি জিনিসটা কী, তো আমরা আমাদের আগের বিভিন্ন চ্যাপ্টারে পড়েছি যে বাংলা ভাষায় স্বরবর্ণ মোট 11টি। তো এই 11টি স্বরবর্ণের মধ্যেই যখন আমরা মিলন দেখতে পাই সেটিকেই আমরা প্রধানত স্বরসন্ধি বলে থাকি। যেমন স্বরধ্বনির সাথে যখন স্বরধ্বনি মিলে কোনো সন্ধি হয় সেটাকেই আমরা মেনলি স্বরসন্ধি বলে থাকি। যে এই স্বরসন্ধির বেশ কিছু নিয়ম রয়েছে, আমরা একটি একটি করে এই নিয়মগুলো শেখার চেষ্টা করব। তো আমরা শিখেছি যে স্বরসন্ধি হলো মেনলি স্বরবর্ণ আর স্বরবর্ণের যে মিলনে যে সন্ধিটা হয়, যে সেটিকে আমরা স্বরসন্ধি বলে থাকি। তো আমরা যদি এখানে প্রথমে শব্দটা খেয়াল করি, আশা, এটার শেষে আছে স্বরে আ, এবং এই অতীত, এটার শুরুতেই আছে অ। তো আমরা যখন কোনো এটা স্বরসন্ধি নাকি এটা ব্যঞ্জন সন্ধি নাকি এটা বিসর্গ সন্ধি, এটা চিনব কীভাবে? যখন আমরা প্রথম বর্গের যেই বাক্যটা, এই বাক্যটার শেষে যদি স্বরসন্ধি হয় এবং ওই বাক্যর দ্বিতীয় বর্গের যে বাক্যটা, এই বাক্যটার শুরুতে যদি কোনো স্বরসন্ধি হয়, স্বরবর্ণ হয়, তাহলে মেনলি এটা স্বরসন্ধি হবে। যেমন এখানে আশা, এটার সর্বশেষে আছে স্বরে আ, এবং অতীত, এটার শুরুতেই আছে অ, এবং এই স্বরেয়া এবং স্বরেও মিলে হয়েছে এই স্বরেয়া। আমরা যদি আমাদের প্রথম নিয়মটি খেয়াল করে দেখি, স্বরেয় এবং স্বরেয়া অথবা স্বরেয় অথবা স্বরেয়া, এই দুটো মিলে স্বরেয়া হয়। যেমন আশা প্লাস অতীত আশাতীত। তো এটি হলো প্রথম নিয়ম। স্বরধ্বনির যেই স্বরসন্ধির যে দ্বিতীয় নিয়মটি, সেটি হলো রস্বই অথবা দীর্ঘই প্লাস রস্বই অথবা দীর্ঘই, এই দুইটো স্বরবর্ণ মিলে যখন হয় তখন সবসময় দীর্ঘই হয়। যেমন এখানে যদি আমরা খেয়াল করি, এখানে যদি আমরা খেয়াল করি, প্রথম পরীক্ষা শব্দকে যদি আমরা ভাঙি তাহলে আমরা দুইটি শব্দ পাচ্ছি, একটা হলো পরি আর একটা হলো ইক্ষা। এখন এই পরি শব্দের শেষে আছে রস্বই আর এই ইক্ষা শব্দের শুরুতে আছে দীর্ঘই, দুটো মিলে হয়ে গেল পরীক্ষা, এখানে হয়ে গেছে দীর্ঘইকার। তো
ইয়া এই তো 2 নম্বর নিয়মটা হলো যখন রস্বই অথবা দীর্ঘই অথবা রস্বই অথবা দীর্ঘই এই দুইটা স্বরবর্ণ মিলে যখন শব্দ গঠিত হবে তখন সেই শব্দটা সবসময় দীর্ঘইতে হবে। যেমন এখানে পরিতে রস্বইকার আছে এবং ইক্ষার শুরুতেই দীর্ঘইকার আছে, তো এই দুইটা শব্দ মিলে পরীক্ষা হয়েছে। তো এটি হলো স্বরসন্ধি দ্বিতীয় নিয়ম। এখন স্বরধ্বনির যে 3 নম্বর নিয়মটা সেটি হলো যে রস্ব অথবা দীর্ঘ অথবা রস্ব অথবা দীর্ঘ এই দুইটা স্বরবর্ণ বা এই দুটো স্বরবর্ণ আগে প্রথম বর্গের শেষে হোক বা দ্বিতীয় বর্গের শুরুতেই হোক, যখন এই দুটা স্বরবর্ণ একসাথে হবে তখন সবসময় দীর্ঘও হবে। যেমন এখানে যে মরুদ্যান ওয়ার্ডটাকে যদি আমরা দেখি, এই মরুদ্যান ওয়ার্ডটাকে যদি আমরা ভাঙি তখন আমরা পাই মরু এবং উদ্যান। এই মরুর শেষে আছে রস্যু এবং এই উদ্যান এই শব্দের শুরুতেই আছে রস্যু। যখন আমরা নিয়ম থেকে দেখেছি যে রস্যু প্লাস রস্যু যখন হবে তখন সবসময় দীর্ঘও হবে। যেমন এই যে মরু প্লাস উদ্যান এখানে হয়ে গেছে দীর্ঘ, তো মরুদ্যান। এটা হলো স্বরধ্বনির তৃতীয় নিয়ম। এখন আমরা 4 নম্বর নিয়মে যদি দেখি, এখন 4 নম্বর নিয়মে মেনলি বলেছে কি প্রথম বর্গের যে শব্দটা এটার শেষে যদি স্বরে অথবা স্বরে যে কোনো একটি ওয়ার্ড থাকে এবং দ্বিতীয় বর্গের যে শব্দটা এটার শুরুতে যদি দীর্ঘই অথবা রস্বই যে কোনো একটি ওয়ার্ড থাকে তাহলে দুটো মিলেই সবসময় এ হবে। এখন আমরা যদি একটু উদাহরণ দিই, এখানে শুভ এই শব্দটার শেষে আছে অ, শুভ এই শব্দটা শেষে আছে অ, এবং ইচ্ছা এই শব্দটার শুরুতে আছে রস্বই এবং দুটো মিলে হয়ে গেছে এ। যেমন আমরা যদি শুভ প্লাস ইচ্ছা শুভেচ্ছা, এই যে এইখানে এ শব্দটি হয়েছে। তো আমরা নিয়ম থেকে কি শিখলাম, স্বরেয় অথবা স্বরেয়া এটা যদি প্রথম বর্গের শব্দের শেষে থাকে এবং দীর্ঘই অথবা রস্বই এটা যদি দ্বিতীয় বর্গের শব্দের শুরুতে থাকে তাহলে আমরা সবসময় দেখেছি যে এ হবে। যেমন শুভ প্লাস ইচ্ছা শুভেচ্ছা, এখানে এই অ বা আটা উঠে গিয়ে এই এ হয়েছে, যেমন এই শুভেচ্ছা, এই যে এটা শুভ প্লাস ইচ্ছা শুভেচ্ছা, এটা হলো গেল 4 নম্বর নিয়ম। এখন আমরা যদি 5 নম্বর নিয়মটি দেখি, 5 নম্বর নিয়মে প্রথমে আমাদের যে আগের কথাগুলোই, এই প্রথম বর্গের যে শব্দটা এটার শেষে যদি স্বরেয় অথবা স্বরেয়া থাকে, এখন সূর্য এই শব্দটার শেষে কি আছে অ। এখন দ্বিতীয় বর্গের যে শব্দটা এই শব্দটা সবসময় শুরুতে যদি রস্বও অথবা দীর্ঘও থাকে তাহলে দুইটা মিলেই ও হয়ে যাবে। যেমন এই উদয় এই শব্দটার একদম শুরুতেই আছে রস্যউ, তো এই দুইটা মিলে কি হবে ও হবে। যেমন আমরা যদি এখানে উদাহরণ থেকে খেয়াল করি, সূর্য প্লাস উদয় এটার সূর্য শব্দের শেষে অ আছে এবং উদয় শব্দের শুরুতে রস্যউ আছে, দুইটা মিলে কি হয়েছে অ। যেমন হলো সূর্যোদয়, এইখানে অ প্লাস রস্যউ মিলে ও হয়েছে, যেমন সূর্য প্লাস উদয় সূর্যোদয়। তো আমরা যদি খেয়াল করে দেখি এই নিয়ম অনুযায়ী 5 নম্বর রুল অনুযায়ী যে 5 নম্বর উদাহরণটা এটা সম্পূর্ণ মিলে আছে।
আছে, এটার শেষে অ আছে এবং এই শব্দের শুরুতে, উদয় শব্দের শুরুতে রসও আছে এবং দুটো মিলেই ও হয়েছে, সূর্য, সূর্য প্লাস উদয়, সূর্যোদয়। এখন আমরা যদি 6 নম্বর নিয়মটা খেয়াল করে রাখি, উদাহরণ দেই, শীত প্লাস ঋতু এখন আমরা যদি 6 নম্বর নিয়মটা দেখি, 6 নম্বর নিয়মে বলেছে কি এই প্রথম বর্গের শব্দের শেষে অ বা স্বরেয় বা স্বরেয়া থাকে, আর যদি দ্বিতীয় বর্গের শুরুতে রি থাকে, রি ওয়ার্ডটা থাকে দ্বিতীয় বর্গের শুরুতে, তাহলে আমরা দুটো মিলে কী পাবো, আর একটা ওয়ার্ড আছে, আর ওয়ার্ডটা পাবো। এখন এই শীত ওয়ার্ডটা যদি আমরা খেয়াল করি, এই শীত শব্দের শেষে কী আছে, অ আছে, এখানে আছে অ, এবং দ্বিতীয় শব্দ কী আছে, ঋতু, এই ঋতু শব্দের শুরুতে কী আছে, রি আছে, রি আছে, এবং দুটো মিলে কি হওয়া লাগবে, শীতার্থ। এখন আমরা যদি শীতার্থের উচ্চারণ করি তাহলে শীত আর্ত, এখানে আর ওয়ার্ডটা আমরা পাচ্ছি, তো শীত প্লাস ঋতু শীতার্থ, তো এই যে আরটা এখানে এই শীতার্থর মধ্যে উচ্চারিত হচ্ছে। তো এই 6 নম্বর নিয়ম অনুযায়ী যদি আমরা দেখি উদাহরণটা একদম পুরোপুরি মিলে যাচ্ছে, তো শীত প্লাস ঋতু ইজ ইকুয়াল টু শীতার্থ। তো এখন আমরা এটা হবে 8 নম্বর নিয়ম। এখন যদি আমরা 8 নম্বর নিয়মটি খেয়াল করি, 8 নম্বর নিয়মে বলেছে প্রথম বর্গের শব্দের শুরুতে স্বরেয় অথবা স্বরেয়া থাকা লাগবে এবং দ্বিতীয় বর্গের শব্দের শেষে এ অথবা ওই থাকা লাগবে। এখন আমরা যদি নিচের উদাহরণটা খেয়াল করে থাকি, এই জন, এই শব্দের, জন শব্দের একদম শেষে যে ওয়ার্ডটা আমরা পাচ্ছি সেটা হলো অ, এবং দ্বিতীয় বর্গের যে শব্দটা আছে এক, এই একের একদম শুরুতে আমরা পাচ্ছি এ, এবং আমরা নিয়মে যদি আবার ফিরে যাই, অ প্লাস এ ইজ ইকুয়াল টু আমাদের হওয়া লাগবে ওই, দীর্ঘই, এই যে দীর্ঘ যে ওয়ার্ডটা আছে এটা হওয়া লাগবে। এখন জন প্লাস এক, এই জনের একদম শেষে আছে অ এবং এই একের একদম শুরুতে আছে এ, জন প্লাস এক ইজ ইকুয়াল টু জৈনক, এইখানে এই যে এই ওয়ার্ডটা আমরা দেখতে পাচ্ছি, জন প্লাস এক ইজ ইকুয়াল টু জৈনক, জন প্লাস এক ইজ ইকুয়াল টু জৈনক। এরকম আরও উদাহরণ অনেক থাকতে পারে, এরকম আমরা আরও উদাহরণ আমরা সামনে ইনশাল্লাহ দেখব। তো এখন যদি আমরা 9 নম্বর নিয়মটা প্রথমে দেখি, স্বরেয় অথবা প্রথম বর্গের যে শব্দটা আছে এই শব্দের শেষে স্বরেয় অথবা স্বরেয়া থাকা লাগবে এবং দ্বিতীয় বর্গের যে শব্দটা আছে এটার শুরুতেই ও অথবা ও থাকা লাগবে। তাহলে আমরা ও অথবা ও যদি থাকে তাহলে আমরা দুটো মিলে এই ও শব্দটা পাবো। যেমন বন, এই শব্দের শেষেই একদম আছে অ, এবং ঔষধি, এই শব্দের শুরুতে আছে ও। তাহলে আমরা নিয়ম অনুযায়ী যদি দেখি, স্বরেয় অথবা ও যদি থাকে, এই দুইটার, এই প্রথম বর্গের শেষে অ থাকা লাগবে এবং দ্বিতীয় বর্গের শুরুতে ও থাকা লাগবে। এই দুইটা শব্দ যদি থাকে তাহলে দুটো মিলে ও হবে। বন প্লাস ঔষধি, বন ঔষধি, এখানে যদি আমরা খেয়াল করি এইখানে ও আছে, এই যে ও শব্দটা এখানে চলে আসছে, তো নিয়ম অনুযায়ী এটা একদম সম্পূর্ণ মিলে যাচ্ছে, বন প্লাস ঔষধি, বন ঔষধি। আমরা যদি নিয়মের সাথে দেখি উদাহরণটা একদম পুরোপুরি মিলে যাচ্ছে। আমরা একদম শেষে চলে আসছি, আর 2-3টি নিয়ম আছে।
আমরা যদি এই নিয়মটি একটু খেয়াল করে দেখি, এই নিয়মটি একটু হয়তো ডিফিকাল্ট লাগতে পারে, বাট আমরা যদি বোঝার চেষ্টা করি তাহলে অনেক ইজি। এখানে জাস্ট এক নিয়ম অনুযায়ী যদি আমরা দেখি যে প্রথম বর্গের যে শব্দটা আছে এই শব্দের শেষে এ থাকা লাগবে। এ, আমরা যদি সে শব্দটা খেয়াল করি, এটা শেষে এ আছে, এবং দ্বিতীয় অংশে কি বলেছে, অন্য স্বরবর্ণ। এখানে অন্য যে কোনো স্বরবর্ণ যদি থাকে, দ্বিতীয় বর্গের শুরুতে যদি অন্য যে কোনো স্বরবর্ণ থাকে, সেটা স্বরবর্ণ আমরা জানি টোটাল 11টা আছে। এই দ্বিতীয় অংশের শুরুতে যদি অন্য স্বরবর্ণের মধ্যে যে 11টা আছে, এই 11টার মধ্যে যদি যে কোনো স্বরবর্ণ থাকে, তাহলে দুটো মিলেই কি হবে, অয় হবে, এবং ওটার সাথে অন্য এখানে অয় উচ্চারণ হবে এবং ওখানে অন্য স্বর হবে। যেমন আমরা যদি উদাহরণটা দেখি, সে ওয়ার্ডের একদম শেষে আছে এ স্বরবর্ণ, যেটা এটা উচ্চারিত হচ্ছে। এবং দ্বিতীয় অংশের শুরুতে আমরা যদি খেয়াল করি, এখানে কি বলেছে, অন্য স্বরবর্ণ, অন্য যে কোনো স্বরবর্ণ, যে 11টি আমরা স্বরবর্ণ আছে, অন্য যে কোনো এই 11টি স্বরবর্ণের মধ্যে যে কোনো একটি থাকলেই হবে। এখানে আমরা যদি খেয়াল করি, দ্বিতীয় অংশের শুরুতে অ ওয়ার্ডটা, এটা একটি স্বরবর্ণ, তো এটিও নিয়মের সাথে সম্পূর্ণ মিলে যাচ্ছে। এখন আমরা যদি দ্বিতীয় অংশে গিয়ে বলি, এখানে অয়টা উচ্চারিত হবে। এখন আমরা যদি খেয়াল করি, সে প্লাস অন, এখানে কি দুটো মিলে কি হচ্ছে, শয়ন, তো এখানে অ উচ্চারিত হয়ে যাচ্ছে। তো এটিও দেখা যাচ্ছে আমাদের নিয়মের সাথে সম্পূর্ণভাবে মিলে যাচ্ছে, সে প্লাস অয়ন, শয়ন। এখন আমরা চলে আসছি 11 নম্বর নিয়মে। 11 নম্বর নিয়মটি 10 নম্বর নিয়মটির সাথে সম্পূর্ণভাবে মিলে যাচ্ছে। জাস্ট একটু যদি আমরা খেয়াল করে দেখি, একটু আমরা পার্থক্য দেখতে পারবো। এখানে বলা হয়েছে যে এই ওই থাকা লাগবে প্রথম বর্গের একদম শুরুতে। এখানে আমরা যদি নই শব্দটা দেখি, এটার শেষে একদম আমরা ওই স্বরবর্ণটি পাচ্ছি, এবং এখানে সেম বলেছে যে অন্য যে কোনো স্বরবর্ণ থাকলেই হবে। এখানে আমরা অ পাচ্ছি, এই যে অ আছে, আর দুটো মিলেই কী হবে, আয় হবে। এই যে নই প্লাস অক কী হয়েছে, নায়ক হচ্ছে। এখানে আয় শব্দটি আছে, নায়ক যখন আমরা উচ্চারণ করবো, নায়ক, এখানে আয় শব্দটি আছে, তো ওই প্লাস অক ইজ ইকুয়াল টু নায়ক। এটা হলো আমাদের 11 নম্বর সূত্র। তো এখানে যদি আমরা নিয়মটা দেখি, এখানে কি বলেছে, প্রথম বর্গের যে শব্দটা আছে, এই বর্গের শেষে ও থাকা লাগবে। এখানে ও আছে, এবং দ্বিতীয় বর্গের শুরুতে অন্য যে কোনো স্বরবর্ণ থাকলেই হবে। তো এখানে দেখছি আছে, আটা একটি স্বরবর্ণ, আর দুটো মিলে কী হওয়া লাগবে, অ হওয়া লাগবে। যখন আমরা এখানে কি শব্দটা কি, গবাদি, এটাকে যদি আমরা ভাঙি তাহলে কী হবে, গো প্লাস আদি, এবং দুটো মিলেই কী হবে, গবাদি, গো প্লাস আদি, গবাদি। এখানে অব যেই ওয়ার্ডটা আছে, আমরা যখন দুটো মিলে একসাথে লিখছি, তখন এখানে আমাদের অব উচ্চারণ করা হচ্ছে, গো প্লাস আদি ইজ ইকুয়াল টু গবাদি। তো এটিও নিয়মের সাথে সম্পূর্ণ মিলে যাচ্ছে। তো এখন আমরা যেই সর্বশেষ যে নিয়মটি, এটি আমরা ইনশাল্লাহ শেখার চেষ্টা করব। যে সর্বশেষ যে নিয়মটি, সেখানে বলেছে যে এই যে প্রথম বর্গের যে শব্দটা, এই শব্দটার শেষে ও থাকা লাগবে। এখানে নৌ যখন আমরা দেখতেছি, নৌ যে শব্দটা, এটা শব্দের একদম শেষে আছে ও। আর এখানে দ্বিতীয় অংশে কী বলেছে, দ্বিতীয় অংশের শুরুতে অন্য যে কোনো স্বরবর্ণ থাকা লাগবে। তো এখানে দেখতে পাচ্ছি যে আমরা অ আছে, এখানে অ আছে, অ এবং দুটো মিলে কী হবে, আব হবে। এখানে নৌ প্লাস অক ইজ ইকুয়াল টু নাবিক। এখানে আমরা যখন নৌ প্লাস অক দুটো মিলে যখন নাবিক হচ্ছে, নাবিক যখন আমরা উচ্চারণ করছি, তখন আমরা দেখতে পাচ্ছি যে এই
আব শব্দটা অটোমেটিক্যালি চলে আসতেছে। তো আমরা যদি নিয়মের সাথে দেখি, নিয়মে এখানে বলেছে এই প্রথম বর্গের শব্দের শেষে ও থাকা লাগবে এবং দ্বিতীয় বর্গের শব্দের শুরুতে অন্য যে কোনো স্বরবর্ণ থাকা লাগবে। তো দুটো মিলেই কী হওয়া লাগবে? আব হওয়া লাগবে। এখানে নো প্লাস অক আমরা দেখতে পাচ্ছি নাবিক হচ্ছে। তো তো এই বলেই তো এতটাই, এগুলোই হলো আমাদের স্বরবর্ণের সন্ধির যেই স্বরসন্ধির যে পার্টটুকু। তো এই কয়টি নিয়ম যদি আমরা ভালো মতো উদাহরণ সহ আয়ত্ত করতে পারি, তাহলে আমার মনে হয় যে মোর দ্যান এনাফ এসএসসির জন্য।